সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। লেটস লার্ন মার্কেটিং এই স্লোগান নিয়ে তোমরা মার্কেটিং শিখছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, অধ্যায় 1 উৎপাদন। এই অধ্যায়ের 1 নম্বর লেকচারে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমাদের এই বইয়ের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্র যেটা অ্যাকচুয়ালি সেটার নাম হচ্ছে উৎপাদন, এবং দ্বিতীয় পত্র সেটার নাম হচ্ছে বিপণন। তাহলে আজকে আমরা উৎপাদন যেটা প্রথম পত্র তার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন। এই উৎপাদন অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়টি আমরা মোট 9টি লেকচারে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। আজ এই অধ্যায়ের প্রথম লেকচার। আশা করি তোমরা এই অধ্যায়ের সাথে থাকবে এবং প্রতিটি অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের লেকচারের যে আলোচ্য বিষয় আছে আমরা সেখানে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই আজকের লেকচারের আলোচ্য বিষয়। আমরা মেনলি আজকে যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উৎপাদনের ধারণা, উৎপাদন কি, উপযোগের ধারণা, উপযোগ বা উৎপাদনের বিভিন্ন রূপ বা প্রকারভেদ। এই 4টি বিষয় নিয়ে আজকে আমরা এই লেকচারে কথা বলবো। তাই চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের লেকচারের বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে কতগুলো পিকচার দেখতে পাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ফ্যাক্টরিতে কিছু উৎপাদন হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছ একটি গাড়ির উৎপাদন শিল্প, এরপর হচ্ছে কোকাকোলা, বিভিন্ন প্রোডাক্টের উৎপাদনের ছবি তোমরা দেখতে পাচ্ছ। আসলে উৎপাদনগুলো এভাবে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, বিশ্বে যা কিছু সৃষ্টি হয়েছে সবই মানুষের জন্য প্রকৃতির এক বিশেষ উপহার। প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করে মানুষ তার নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে থাকে। নতুন নতুন পণ্য ভোগ করতে পারার কারণে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। সভ্যতার প্রাথমিক পর্যায়ে উৎপাদন কৌশল সম্পর্কে মানুষের তেমন ধারণা ছিল না, থাকলেও পরবর্তীতে বিশেষ করে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে উৎপাদনে আধুনিকতার ছোঁয়া লাগে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমান বিশ্বে টিকে থাকতে এবং একটি দেশকে উন্নয়নশীলের দিকে নিয়ে যেতে চাইলে উৎপাদনের বিকল্প কোনো কিছুই হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ খুব শীঘ্রই মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি লাভ করতে যাচ্ছে। এদেশের উৎপাদন সব জেলায় সব কিছুতে উৎপাদিত হয় না। যেমন ধরো, মুন্সিগঞ্জে আলুর ব্যাপক ফলন হলেও নরসিংদীতে কলা ও শাকসবজি প্রচুর পরিমাণ উৎপাদিত হয়। অন্যদিকে রাজশাহীর আম সারা বাংলাদেশে সমাদৃত। প্রিয় শিক্ষার্থী, মানুষ তার বুদ্ধি এবং মেধাকে কাজে লাগিয়ে প্রকৃতি প্রদত্ত সম্পদসমূহকে প্রক্রিয়াজাত করে পণ্য তৈরি করে জনসাধারণের কাছে উপস্থাপন করে থাকে। এর ফলে একটি সাধারণ বস্তুও অসাধারণ বস্তুতে রূপান্তরিত হয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করছে। যেমন ধরো, মাটি প্রকৃতি প্রদত্ত একটি সম্পদ, ঠিক তাই না? এই মাটিকে ব্যবহার করে মানুষ আজ কত কিছুই না তৈরি করছে। প্লেট থেকে শুরু করে একটি ঘরের ড্রয়িং রুমের সজ্জা, এমনকি কোথাও কোথাও শুধু মাটি দিয়ে সম্পূর্ণ বাড়িও তৈরি করছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই হয়তোবা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের বিপরীত দিকে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্রের স্থায়ী একটা বাজার আছে। আশ্চর্যের বিষয় হলো, মাটির তৈরি এসব জিনিস আজ আকর্ষণীয় পণ্য হিসাবে পরিগণিত হয়েছে। যারা নিজেদের বসবাসের জায়গাটুকু একটু মানসম্পন্ন এবং আধুনিক করে তুলতে চায় তারাই এসব পণ্যের ক্রেতা।
তোমরা পাশের পিকচারে দেখতে পাচ্ছ ওই সমস্ত দোকানে কি ধরনের পণ্য তৈরি করা এবং সেখানে বিক্রি করা হয়। প্রিয় শিক্ষার্থী, মাটির রূপকে পরিবর্তন করে বিভিন্ন ধরনের পণ্য যেমন প্লেট, হাঁড়ি পাতিল, কলস, কলমদানি প্রভৃতি তৈরি করা হচ্ছে, যা তোমরা পাশের পিকচারে দেখতে পাচ্ছ। এরূপ পরিবর্তনকে সাধারণ ভাষায় উৎপাদন বলা হয়। তার মানে হচ্ছে যে কোনো একটা প্রাকৃতিক সম্পদকে বিভিন্ন ভাবে মানুষ তার মেধা এবং বুদ্ধি খাটিয়ে আকার আকৃতি পরিবর্তন করে যা কিছু সৃষ্টি করে সেটাই হচ্ছে উৎপাদন। প্রিয় শিক্ষার্থী, মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। মানুষের পক্ষে কোনো কিছু সৃষ্টি করা সম্ভব না। তাহলে মানুষ কি করতে পারে? তবে প্রাকৃতিক বিভিন্ন সম্পদ অর্থাৎ প্রকৃতিতে আমরা যে সকল সম্পদ পাই, এই সম্পদের আকার আকৃতি এবং রূপ পরিবর্তন করে মানুষ এর বাড়তি উপযোগ সৃষ্টি করতে পারে। ব্যবহার উপযোগী বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে মানুষ এমনভাবে সাজিয়ে তুলতে পারে যা অন্যের কাছে লোভনীয় এবং আকর্ষণীয় পণ্য হিসেবে বিবেচিত হয়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কিছু উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো, লোহা, কাঠ ইত্যাদি বিভিন্ন উপকরণের রূপগত পরিবর্তন করে মানুষ তৈরি করে স্টিমার, জাহাজ, বিল্ডিং, আসবাবপত্র ইত্যাদি। তার মানে তোমাদেরকে যেটা বললাম যে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধু মানুষ কি করতে পারে? রূপ পরিবর্তন করতে পারে। এবং কিসের রূপ পরিবর্তন করে? প্রকৃতি থেকে প্রদত্ত যে সম্পদ আছে, এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি, যা কিছু পণ্য হিসাবে দেখি, সৃষ্টি হিসাবে দেখি, এগুলোর প্রত্যেকটার মূলে রয়েছে প্রকৃতি থেকে প্রদত্ত সম্পদ। মানুষ কি করে? সেই প্রকৃতি থেকে প্রদত্ত সম্পদগুলোকে তোমার হচ্ছে মেধা এবং বুদ্ধি খাটিয়ে তার রূপ আকার আকৃতি পরিবর্তন করে এবং সেটাকে একটা পণ্যের রূপ দেয়। তাহলে দেখো, লোহা এবং কাঠ এই সবগুলোই কি প্রকৃতি থেকে পাওয়া যায়। লোহা পাওয়া যায় খনি থেকে, কাঠ পাওয়া যায় গাছ থেকে। তাহলে গাছটা কি প্রকৃতি থেকেই কি হয় বলতো? সৃষ্টি হয়, অর্থাৎ আল্লাহ প্রদত্ত। লোহা কোথা থেকে সৃষ্টি হয়? লোহার মেন উপাদান হচ্ছে খনি থেকে লোহার মানুষ তুলে এনে এবং সেটাকে প্রসেসিং করে বিভিন্ন পণ্য তৈরি করে। উপকরণের এরূপ পরিবর্তন, অর্থাৎ এই যে উপকরণ লোহা, কাঠ, এরকম পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি হয়ে থাকে। তাই বলা যায় উৎপাদন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য ও সেবার উপযোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, উৎপাদন হচ্ছে, তাহলে আমরা উৎপাদনের সংজ্ঞা কিভাবে বলতে পারি? যে উৎপাদন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য ও সেবার উপযোগ সৃষ্টি হয়। উৎপাদন হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মানুষ প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে ব্যবহার ও ভোগের উপযোগী করে তোলে, যেটা তোমাদেরকে একটু আগে বললাম। ধরো, তোমাদেরকে আরেকটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো, লতাপাতা একটা কোম্পানির নাম লতাপাতা রাজশাহী থেকে আম কিনলো। তারপর ট্রাকে করে সেই আম ঢাকায় এনে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে এমনভাবে প্রক্রিয়াজাত করলো যাতে তারা জুস হিসেবে বাজারে বিক্রি করা যায়। এর ফলে আমের জুসের দাম স্বভাবতই বেড়ে যায়, কেননা আম থেকে নতুন উপযোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ আম থেকে তা রূপান্তরিত হয়ে আমের জুসে পরিবর্তন হয়েছে। তার মানে আমের জুস এটা হচ্ছে একটা পণ্য, কিন্তু এই পণ্যের মেইন উপাদান কি? আমটা কোথায় পাওয়া যায়? গাছ থেকে। গাছটা প্রকৃতি থেকে আসে। তাহলে প্রকৃতি থেকে যে সম্পদ আম, সেটাকে আমরা প্রসেসিং করে কি করলাম? পানির মতো করে একটা উপাদানে তৈরি করলাম এবং সেটাকে আমরা বোতলজাত বা ক্যানজাত করে আমরা জুস হিসাবে, অর্থাৎ আমের জুস হিসাবে আমরা বাজারে বিক্রি করি। তাহলে এই যে আমের জুস, যেটা প্যাকেট বা বোতল বা ক্যানে পাওয়া যায়, এটা হচ্ছে একটা পণ্য। এই পণ্যটা মেইন উপাদান হচ্ছে আমটা কোথায় পাওয়া যায়? প্রকৃতি থেকে পাওয়া যায়। তাহলে সেই প্রকৃতি থেকে পাওয়া যে উপাদানটা, সেটাকে আমরা প্রসেসিং করে আমরা পণ্য তৈরি করলাম। তার মানে আমরা বোঝা গেল যে আমরা যেই পণ্যের কথাই বলি না কেন, এই পণ্যের মেইন উপাদান হচ্ছে প্রকৃতি। আর তাহলে মানুষ কি করে? এই প্রকৃতি থেকে প্রাপ্ত যে সম্পদগুলো আছে সেগুলোকে প্রসেসিং করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করে। এটাকেই বলা হয় উৎপাদন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ।
প্রিয় শিক্ষার্থী, উল্লেখ্য যে কোনো উপকরণ থেকে নতুন উপযোগ সৃষ্টি হলে মানুষ সেক্ষেত্রে বেশি মূল্য দিতেও রাজি। কোনো কিছু বিনিময়যোগ্য এবং বিক্রয়যোগ্য না হলে তা কিন্তু উপযোগ হিসাবে বিবেচিত হবে না। এখন আমরা শিখব উৎপাদনের ধারণা যেখানে আছে সেখানে আমরা শিখতেছি, উৎপাদনের ধারণা নিতেছি। অর্থাৎ কোনো কিছু বিনিময়যোগ্য এবং বিক্রয়যোগ্য যদি না হয় সেগুলো কিন্তু উপযোগ হিসেবে বিবেচিত হবে কিনা তা আমাদেরকে জানতে হবে। মনে করো বাসায় অবস্থানরত একমাত্র বোন, তোমার একমাত্র বোন আফরোজা আক্তার ওনার নাম, সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের জন্য প্রতিদিনের আটা থেকে রুটি এবং আলু থেকে সুস্বাদু ভাজি তৈরি করলো। তৈরিকৃত এ সকল রুটি এবং ভাজি কি উৎপাদন হিসাবে বিবেচিত হবে? কি বলো তোমরা? এক্ষেত্রে উপযোগ সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু এরূপ খাবার বিনিময়যোগ্য এবং বিক্রয়যোগ্য না হয় উৎপাদন হিসাবে বিবেচিত হবে না। তার মানে তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে আলু প্রকৃতি থেকে পাওয়া যায়, আটা গম প্রকৃতি থেকে যাওয়া, সেখান থেকে আমরা আটা কিনি। তাহলে এই আটা এবং আলু দিয়ে যদি সংসারের সদস্যদের খরচ করার জন্য আমরা কোনো কিছু তৈরি করি, সেটা কিন্তু পণ্য হিসাবে বিবেচিত হবে না, কারণ এগুলোর কি বিনিময়যোগ্য এবং বিক্রয়যোগ্য না। তাছাড়া মা বাবা কর্তৃক তাদের সন্তান পালন করা, হাউস মেকার বা গৃহিণী কর্তৃক সংসারের কাজ করা ও এগুলো কি উৎপাদনের ধারণার মধ্যে পড়বে না, কেননা এসব কাজের বিনিময় মূল্য এবং বাজার মূল্য কোনোটি নাই। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উৎপাদন সম্পর্কে বুঝতে পারছো। তোমাদের একটি ছকের মাধ্যমে আরও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখো, গাছ থেকে কি আমরা কাঠ পাই, সেই কাঠ দিয়ে আমরা কি করি বলতো? খাট তৈরি করি, চৌকি তৈরি করি, আলমারি তৈরি করি, টেবিল তৈরি করি, চেয়ার তৈরি করি। আবার ধরো লোহা থেকে আমরা স্টিমার, জাহাজ, বিল্ডিং, আসবাবপত্র তৈরি করি। মাটি থেকে কি আমরা হাঁড়ি পাতিল, কলস, কলমদানি, প্লেট তৈরি করি। আম থেকে আমরা জেলি, জ্যাম, আচার ইত্যাদি তৈরি করি। তুলা থেকে আমরা সুতা তৈরি করি, সুতা থেকে আমরা কাপড় তৈরি করি, কাপড় থেকে পোশাক তৈরি করি। এই যে দেখো, তাহলে আমরা যা কিছুই তৈরি করি না, এই যে পণ্য এখানে যেটা দেওয়া আছে সেগুলো হচ্ছে পণ্য। এই পণ্য আমরা তৈরি করি কি দিয়া? এই উপকরণ দিয়া। এখানে যতগুলো উপকরণ আছে এগুলো সব প্রকৃতি থেকে প্রাপ্ত, প্রকৃতি থেকে পদ্যতা। প্রকৃতির যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো আমরা মেধা বুদ্ধি খাটিয়ে এই পণ্য তৈরি করি। আর এই যে প্রকৃতি থেকে পণ্য, প্রকৃতি থেকে যে সম্পদ, সেই সম্পদকে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে কোনো কিছু তৈরি করাকেই কি বলা হয়? উৎপাদন বলা হয়। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা একটু ভালো করে শিখি যে আসলে উৎপাদন কি। তাহলে উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ, যেটা তোমাদেরকে একটু আগে বুঝালাম যে প্রকৃতি প্রদত্ত সম্পদ ব্যবহার করে পণ্য তৈরির মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করলে সেটাকে বলা হয় উৎপাদন। আমরা আবার সাধারণ ভাষায় বলতে পারি যে উৎপাদন বলতে কোনো পণ্য বা সেবা সামগ্রী তৈরি করাকে বোঝায়। কোনো পণ্য বা সেবা সামগ্রী তৈরি করাকে কি বলা হয়? উৎপাদন বলা হয়। প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছুই কি করতে পারে না বলতো? সৃষ্টি করতে পারে না। তাহলে মানুষ কি করতে পারে? মানুষ পারে যে প্রাকৃতিক সম্পদের আকার, আকৃতি এবং রূপ, যেটা তোমাদেরকে বললাম যে লোহা, কাঠ, এগুলো দিয়ে কি করতে পারে মানুষ? বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র, তারপর হচ্ছে বিভিন্ন জাহাজ, স্টিমার, এগুলো তৈরি করতে পারে। তাহলে মানুষ কি করতে পারে? শুধু এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন করে পারে। ছিল আম, হয়ে গেল জুস। ছিল গাছ, হয়ে গেল আসবাবপত্র। তার মানে এক রূপ থেকে আর এক রূপ পরিবর্তন করতে পারে অনলি। তাহলে কি হয়? যে প্রাকৃতিক সম্পদের আকার, আকৃতি এবং রূপ পরিবর্তন করে একে ব্যবহার উপযোগী করে তুলতে পারে। মানুষ কি করতে পারে? শুধু এটুকুই করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা কি করতে পারি? যেমন দেখো, তোমাদের আরো কিছু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, কাপড় থেকে ক্রেতাদের রুচি এবং পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের পোশাক তৈরি করতে পারি আমরা। যদি আরো একটু স্পষ্ট করে বলি যে উৎপাদন হলো একটি প্রক্রিয়া। তাহলে উৎপাদন কি হচ্ছে বলো তো? একটি প্রক্রিয়া, যার মাধ্যমে উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করে, উৎপাদন উপকরণ মানে হচ্ছে কোনো একটা জিনিস উৎপাদন করতে যা যা লাগে সেটাকে বলা হয় উৎপাদনের উপকরণ। তা উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করে ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করা উৎপাদন। তাহলে এটা হচ্ছে তোমার উৎপাদন। প্রিয় শিক্ষার্থী,
এই এতক্ষণ আমরা উৎপাদন সম্পর্কে যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনা থেকে আমরা যেই বিষয়গুলো শিখলাম সেটা হচ্ছে যে উৎপাদন হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। তারপর হচ্ছে এর মাধ্যমে পণ্যর নতুন উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি হয়। উৎপাদিত পণ্যের অবশ্যই বিনিময় মূল্য থাকে, অর্থাৎ যেটা আমরা উৎপাদন হিসাবে বলতে চাই সেটার অবশ্যই বিনিময় মূল্য থাকতে হবে। এবং এর মাধ্যমে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন সম্পদ কি করা হয়, রূপ পরিবর্তন করা হয়। অর্থাৎ উৎপাদনের মাধ্যমে বিভিন্ন প্রকৃতি থেকে যে সম্পদ পাওয়া যায় সেটার রূপ পরিবর্তন করা হয়। আশা করি তোমরা উৎপাদন সম্পর্কে বুঝতে পেরেছ। এবার তোমাদেরকে উৎপাদন আসলে প্রক্রিয়াটা কিভাবে একটা জিনিস উৎপাদন করা হয় সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, দেখো, কোনো জিনিস উৎপাদন করতে গেলে প্রথমেই জিনিস লাগে কি, উপকরণ লাগে। তাই সেই উপকরণগুলো প্রথমে দিতে হবে কোনো মেশিনের মধ্যে বা কোনো প্রক্রিয়ার মধ্যে, উৎপাদনের সেই উপকরণগুলো দিতে হবে। যেমন ধরো, আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ বুঝাচ্ছি। মনে করো তুমি আমের জুস উৎপাদন করবা, তাহলে প্রথমে তোমাকে উপকরণ হিসাবে কি লাগবে, আম লাগবে। আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো লাগবে সেই আমগুলো উপকরণ হিসাবে ব্যবহার করা হবে। তারপরে সেই আমগুলো একটা মেশিনের মধ্যে প্রসেস হবে, অর্থাৎ রূপান্তর হবে। বিভিন্ন প্রক্রিয়া, অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে সেইগুলো প্রসেস হয়ে একদম প্যাকেটজাত হয়ে তোমার কি হয় বলো তো, এটা বের হয়ে আসবে। তারপরে একটা পণ্য হিসাবে আমরা ওটাকে চিনতে পারবো, অর্থাৎ উৎপাদন হিসাবে আমরা এটাকে চিনতে পারবো। তাহলে আশা করি যে কিভাবে একটি পণ্য উৎপাদন হয় এবং এর প্রক্রিয়াগুলো কি, সেই বিষয়গুলো তোমরা বুঝতে পারলে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাব উপযোগ সম্পর্কে। একটু আগে আমরা যে উৎপাদন তোমাদেরকে বুঝালাম, সেখানে কিন্তু বিভিন্ন সময় আমি উপযোগ শব্দটা ব্যবহার করেছি। এবার তোমাদের সেই উপযোগ শব্দটা বুঝার, উপযোগ মানে কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, কোনো পণ্য বা সেবার বিশেষ বৈশিষ্ট্য, তাহলে উপযোগ কাকে বলে এখন আমরা শিখতেছি। উপযোগ কি, পণ্য বা সেবার বিশেষ বৈশিষ্ট্য বা গুণ যা মানুষের অভাব পূরণ করতে পারে তাকেই কি বলা হয়, উপযোগ বলা হয়। একটা পণ্য বা সেবা, তার যে একটা গুণ, সেই গুণের মাধ্যমে মানুষের কি হয় বলতো, বা বৈশিষ্ট্য, অর্থাৎ পণ্য বা সেবা যদি মানুষের অভাব পূরণ করতে পারে তাহলে সেইটার উপযোগ আছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ তার মানে আমরা এইভাবে বলতে পারি যে উপযোগ বলতে দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা কে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পণ্য কিনি, তাহলে কি বোঝায়, উপযোগ বলতে দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ আমরা যে সকল পণ্য টাকা দিয়ে বাজার থেকে কিনি, ওই পণ্যটা আমরা কেন কিনি, কারণ ওই পণ্যটা আমাদের অভাব পূরণ করতে পারে। যদি কোনো একটা পণ্য অভাব পূরণ করতে না পারে তাহলে সেটাকে আমরা বলবো যে এই পণ্যের উপযোগ নাই। তাহলে উপযোগ হচ্ছে অভাব পূরণ করার ক্ষমতা, কোনো একটা পণ্যের অভাব পূরণ করার ক্ষমতা। কোনো দ্রব্যের যদি কোনো উপযোগ না থাকে তাহলে কিন্তু মানুষ সেটা কিনতে চাইবে না। অর্থাৎ দ্রব্যের উপযোগ থাকলেই মানুষ তা কিনে। যেমন ধরো, তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যেমন সমুদ্রের পানি কিন্তু কেউ বিক্রিও করে না এবং তা কেউ কিনেও না। কেন বলো তো? কারণ হচ্ছে এই সমুদ্রের পানিতে কোনো মানুষেরই অভাব পূরণ করে না। অর্থাৎ সমুদ্রের পানি মানুষের যে অভাব, তৃষ্ণার যে অভাব, সেটা পূরণ করতে পারে না। কেন পারে না? কারণ সমুদ্রের পানি খাওয়া যায় না, কারণ এটার মধ্যে এমন পরিমাণ লবণ বেশি থাকে যেটা খেলে মানুষের রক্তবমি হবে। তার মানে কি, সমুদ্রের পানির উপযোগ নাই, এই জন্য মানুষ এটা খায়ও না এবং এটা কিনেও না। তবে যদি এমন হয় যে সমুদ্রের পানিকে পরিশুদ্ধ করে যদি সরবরাহ করা হয়, অর্থাৎ প্রসেসিং করে যদি সেটাকে সরবরাহ করা হয় এবং তা যদি মানুষের পানির অভাব দূর করতে পারে, তাহলে কিন্তু সেটার উপযোগ আছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। তার মানে হচ্ছে উপযোগ হলো এক ধরনের মনস্তাত্ত্বিক ধারণা। কেননা মানুষ যদি কোনো পণ্য বা দ্রব্য কিনে, সে ধরেই নেয় যে উক্ত পণ্য বা দ্রব্যের উপযোগ আছে। কারণ উপযোগ না থাকলে তো মানুষ কোনো পণ্য কিনে না। উপযোগ মানে হচ্ছে ওই পণ্যের অভাব পূরণ করার ক্ষমতা। আমি কি কিনলাম বলতো? আমি একটি ফ্যান কিনলাম। এখন ফ্যান কেনার পরে সেই ফ্যান যদি তোমার ঘুরে কিন্তু বাতাস গায়ে লাগে না, তার মানে কি, সেই ফ্যানটার কিন্তু তোমার কাছে কোনো উপযোগ থাকবে না। কারণ তোমার অভাব ছিল কি, গরম লাগে। সেই গরম লাগা থেকে বাঁচার জন্য আমরা ফ্যান কিনলাম, কিন্তু ফ্যান ঘোরে ঠিকই কিন্তু বাতাস লাগে না, তার মানে ওই ফ্যানের কোনো উপযোগ নাই।
আচ্ছা, তাহলে এখানে আমরা মনে রাখার যে বিষয়টি হলো যে উপযোগবিহীন কোনো পণ্যই ভোক্তার চাহিদা মেটাতে পারে না। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে উপযোগের বিষয়টা। প্রিয় শিক্ষার্থী, যে কোনো দ্রব্য তা বস্তুগত বা অবস্তুগত হোক, মানুষের প্রয়োজন বা অভাব মেটাতে পারলেই আমরা বুঝতে পারবো যে ওই দ্রব্যের উপযোগ আছে। উদাহরণস্বরূপ তোমাদেরকে আরও বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো, মানুষ ক্ষুধা নিবারণের জন্য খাবার খায়, পিপাসা দূর করার জন্য পানি খায়, লজ্জা নিবারণের জন্য কাপড় পরিধান করে। এক্ষেত্রে খাদ্য, পানি ও কাপড় এগুলো মানুষের অভাব পূরণ করে, তাই এগুলোকে কি বলা হয় বলো তো? উপযোগ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উপযোগ সম্পর্কে এতক্ষণ যে বোঝানোর চেষ্টা করলাম সেটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা তোমাদেরকে যে বিষয়টি বুঝাবো সেটা হচ্ছে এই উপযোগ কত প্রকার, অর্থাৎ কত ধরনের উপযোগ আমরা পাই, উপযোগ কত ধরনের আছে সেই বিষয়গুলো আমরা শিখব। সাধারণত কোনো কিছু উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়। তাহলে উপযোগটা কি? উপযোগ হচ্ছে কোনো জিনিসের অভাব পূরণের সামর্থ্যকে উপযোগ বলা হয়। অর্থাৎ কোনো একটা পণ্য বা সেবার যদি অভাব পূরণের সামর্থ্য থাকে তাহলে সেটাকেই উপযোগ বলা হয়। নিচে উদাহরণের সাহায্যে তোমাদেরকে উপযোগের বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। মনে করো, জারিফ উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। তার রুমে ব্যবহৃত ফ্যানটি নষ্ট হওয়ায় সে এখন আর ফ্যানের বাতাস উপভোগ করতে পারছে না। তার এ অভাব দূর করার জন্য নতুন আরেকটি ফ্যান কেনা হলো। এর ফলে বাতাসের যে অভাব ছিল সেটা দূর হলো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব উপযোগ কত প্রকার। তোমরা দেখতে পাচ্ছ উপযোগ হচ্ছে 6 প্রকার। কত প্রকার উপযোগ আছে? 6 প্রকার। প্রথমে হচ্ছে রূপগত উপযোগ, যেটাকে ফর্ম ইউটিলিটি বলা হয়। তারপর হচ্ছে স্থানগত উপযোগ, প্লেস ইউটিলিটি। সময়গত উপযোগ, টাইম ইউটিলিটি। মালিকানা বা সত্ত্বগত উপযোগ, পসেশন ইউটিলিটি। তথ্যগত উপযোগ, ইনফরমেশন ইউটিলিটি। এবং সেবাগত উপযোগ, সার্ভিস ইউটিলিটি। এই 6 ধরনের উপযোগ আমরা দেখতে পাই। চলো আমরা এগুলো সম্পর্কে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে রূপগত উপযোগ, অর্থাৎ প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদের রূপ বা আকৃতি পরিবর্তন করে পণ্যকে ব্যবহার উপযোগী করে তোলা হলে তখন আমরা সেটাকে বলা হয় রূপগত উপযোগ। অর্থাৎ একটা প্রাকৃতিক সম্পদকে আকার আকৃতি পরিবর্তন করে মানুষের উপযোগী পণ্য তৈরি করা, এই প্রসেসটাকে বলা হয় রূপগত উপযোগ। তার মানে উৎপাদনের আরেক নামকে আমরা বলতে পারি রূপগত উপযোগ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা রূপগত উপযোগ কি সেটা বুঝতে পারছো। আমরা একটা উদাহরণ দিই। যেমন কাঁচামাল তথা আম থেকে তৈরি হয় প্রাণ ম্যাঙ্গো জুস। এক্ষেত্রে আমের রূপগত পরিবর্তন হয়। এক্ষেত্রে বলা যায় বিপণন এক্ষেত্রে আমের রূপগত পরিবর্তন হয়। এক্ষেত্রে বলা যায় বিপণন নির্দেশনার উপর পণ্যের আকার আকৃতির ধরন, স্বাদ ইত্যাদি কেমন হবে তা নির্ভর করে। তার মানে হচ্ছে আমরা একটা প্রাকৃতিক সম্পদকে সেটা পরিবর্তন করে আমরা অন্য একটা অবস্থায় নিয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এই যে রূপগত উপযোগ বোঝানোর জন্য তোমাদেরকে এখানে একটি চিত্র ব্যবহার করেছি। দেখো, যেমন এই হচ্ছে আম। আম হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এইটাকে আমরা কি করতে পারি বলতো? আম হচ্ছে একটা প্রাকৃতিক সম্পদ, এটাকে প্রসেসিং করে আমরা জুস তৈরি করলাম। তার মানে হচ্ছে ছিল এক রূপ, এটা হয়ে গেল আর এক রূপ। তাহলে এইভাবে এক রূপ থেকে আর এক রূপে রূপান্তর করা কি বলা হয়? রূপগত উপযোগ। আশা করি তোমরা রূপগত উপযোগ কি সেই বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ মানে হচ্ছে যে এক স্থান থেকে পণ্য অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে অভাব পূরণের যে ক্ষমতা সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানগত উপযোগ। তার মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা সেবা স্থানান্তরের মাধ্যমে
অভাব পূরণের যে ক্ষমতা সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানগত উপযোগ। এরূপ উপযোগ সৃষ্টির ফলে দূরবর্তী অঞ্চলের ক্রেতারা পণ্য ভোগের সুযোগ পায়। প্রিয় শিক্ষার্থী, স্থানগত উপযোগ সৃষ্টির ফলে আমরা এই স্থানগত উপযোগের কারণেই আমরা দিনাজপুরের লিচু এবং রাজশাহীর আম সারা বাংলাদেশের প্রায় সকল জেলার মানুষই ভোগ করতে পারে। তার মানে আম তৈরি হয়, আম উৎপাদিত হয় একটা বা দুইটা জেলায়, কিন্তু সারা বাংলাদেশের মানুষ এটা ভোগ করে। কিভাবে ভোগ করে? এই স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই। প্রিয় শিক্ষার্থী, স্থানগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে বলো তো? পরিবহনের মাধ্যমে। এই যে আমরা একটু আগে আমের কথা বললাম বা লিচুর কথা বললাম, এগুলো সারা বাংলাদেশে কিভাবে পৌঁছায়? এই পরিবহনের মাধ্যমে। তাহলে স্থানগত উপযোগ সৃষ্টি হয় পরিবহনের মাধ্যমে। সুতরাং উৎপাদিত স্থান থেকে ক্রেতাদের কাছে পণ্য বা সেবা পৌঁছাতে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। আশা করি তোমরা স্থানগত উপযোগ কি সেই বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে আমরা আসব সময়গত উপযোগ। নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ পণ্যের তীব্র চাহিদার সময় পর্যন্ত পণ্য সংরক্ষণ করে মানুষের অভাব পূরণ করাকে সময়গত উপযোগ বলা হয়। সাধারণত গুদামজাতকরণের মাধ্যমে এরূপ উপযোগ সৃষ্টি করা হয়, ফলে ক্রেতারা সারা বছরই পণ্য ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেশে অনেক পণ্যই আছে যা উৎপাদন হয় একটা মৌসুমে, কিন্তু আমরা সেই পণ্যটা সারা বছর ধরে খাই। যেমন ধরো আলু তৈরি হয়, আলু উৎপাদন হয় সাধারণত শীতকালে, কিন্তু আমরা তো সারা বছর আলু খাই। কিভাবে খাই? এটা হচ্ছে এই সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে। অর্থাৎ আলুকে সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। কিভাবে সৃষ্টি করা হয়? এই আলুটা উৎপাদনের পরে এটা কোল্ড স্টোরেজে বা হিমাগারে এই আলুটা রেখে দেওয়া হয়, এবং সেই আলুটা সারা বছর বিভিন্ন সময় যখন যতটুকু প্রয়োজন এইভাবে যারা ব্যবসায়ী তারা মানুষের কাছে আলুটা পৌঁছে দেয়। তার মানে উৎপাদন হয় এক মৌসুমে আর আমরা এটা ভোগ করি সারা বছর ধরে। এই যে আমরা এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে ভোগ করি, এই ভোগ করার জন্য আমাদের এই সময়গত উপযোগ মাধ্যমে আমরা এটা করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে গুদামজাতকরণ বা যেটা বললাম যে সংরক্ষণ করা, এর মাধ্যমে কি হয় বলো তো? সময়গত উপযোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি পিকচার দেখছো সময়গত উপযোগ সৃষ্টি কিভাবে হয়। অর্থাৎ এই যে দেখো, এই আলু আমরা উৎপাদন করি একটা মৌসুমে, কিন্তু সেই আলুকে আমরা কি করি? এই হিমাগারে বা কোল্ড স্টোরেজে আমরা এই আলুকে রেখে দিয়ে এই আলুটা আমরা সারা বছর ভোগ করে থাকি। তাহলে এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ করার যে প্রক্রিয়া, এবং সেটাই হচ্ছে সময়গত উপযোগ। আশা করি তোমরা সময়গত উপযোগ কি জিনিস সেটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে আমরা তথ্যগত উপযোগ শিখব। পণ্য বা সেবা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এই যে একটা পণ্য উৎপাদিত হলো, এই উৎপাদিত পণ্যের তথ্যটা কি করতে হবে? ক্রেতা সাধারণের কাছে তুলে ধরার মাধ্যমে তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ আমরা কোনো পণ্য উৎপাদন করার পরে সেই পণ্যটা কি করে মানুষের কাছে পৌঁছাইতে হয়। এখন মানুষের কাছে পৌঁছানোর যে বিষয়টা, অর্থাৎ তাকে তো মানুষকে জানাইতে হবে যে এরকম একটা পণ্য বাজারে পাওয়া যায়। তাহলে পণ্য সম্পর্কে মানুষকে যে জানানো, সেই জানানোর প্রসেসটাকে বলা হয়, সেই জানানোর বিষয়টাকে বলা হয় তথ্যগত উপযোগ। এখন তাহলে আমরা কিভাবে এটা মানুষের কাছে জানাইতে পারি? দেখো, সেটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বা সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন মাধ্যমে যে বিজ্ঞাপন দিই, এই বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ জানে যে এই কোম্পানি এরকম একটা পণ্য বাজারে এনেছে এবং সেই পণ্যটা আসলে এরকম, এই সম্পর্কে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে জানি। তার মানে তথ্যগত উপযোগ সেটা বিজ্ঞাপনের মাধ্যমেই মেইনলি আমরা এটা সমাধান করতে পারি। বিজ্ঞাপন বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ যা তথ্যগত উপযোগ সৃষ্টি করে। তার মানে বিজ্ঞাপন কি করে? তথ্যগত উপযোগ সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যেমন একটা বিজ্ঞাপনের চিত্র, এটা হচ্ছে একটা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের চিত্রে কি দেখাচ্ছে? দেখো, এখানে একটা পণ্য সম্পর্কে তথ্য দিচ্ছে। মানুষ এই বিজ্ঞাপন দেখেই পণ্য সম্পর্কে জানে। এটা একটা মিডিয়ার মাধ্যমে অনেক সময় বিজনেসের রিলেটেড খবর মানুষের কাছে পৌঁছানো হয়। এর মাধ্যমেও তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। তার মানে হচ্ছে পণ্য সম্পর্কতে তথ্য মানুষের কাছে পৌঁছানোকেই তথ্যগত উপযোগ বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 5 নম্বর যে উপযোগ আছে সেটা হচ্ছে মালিকানাগত উপযোগ।
মালিকানাগত উপযোগ কি বলতো? সেটা হচ্ছে ভোগ বা ব্যবহারের ভিত্তিতে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। বিপণন ব্যবস্থায় পণ্য কেনা বেচার মাধ্যমে সাধারণত এরূপ উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ মালিকানাগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়? পণ্য কেনা বেচার মাধ্যমে, অর্থাৎ ক্রেতা পণ্য বিক্রেতার কাছ থেকে কিনে থাকে। তাহলে এই যে বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে যে পণ্য পৌঁছলো, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে কি হয় বলতো? মালিকানা হস্তান্তর হয়। আর এই প্রক্রিয়া কি বলা হয়? মালিকানাগত উপযোগ। পণ্য বিক্রি হওয়ার আগ পর্যন্ত পণ্যের মালিকানা বিক্রেতার কাছেই থাকে। এরপরে পণ্য যখন বিক্রি হয়ে যায় তখন সেটা ক্রেতার কাছে চলে যায়। তাহলে এইভাবেই ক্রেতার কাছ থেকে বিক্রেতার কাছে ক্রেতার কাছে পণ্য হস্তান্তরের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয় বলতো? তোমার হচ্ছে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বিক্রেতা এবং ক্রেতা পণ্য একজন আরেকজনের কাছে হস্তান্তর করে, এর মাধ্যমে মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। এটা হচ্ছে বিক্রেতা, এটা হচ্ছে ক্রেতা। বিক্রেতা ক্রেতার কাছে পণ্য হস্তান্তর করে, আর এর মাধ্যমে কি হয় বলতো? মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। আশা করি তোমরা মালিকানাগত উপযোগ কি বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যে উপযোগ সেটাকে বলা হয় সেবাগত উপযোগ। অভাব বা প্রয়োজন মেটাতে পারে এমন কাজ বা সুবিধাকে সেবা বলে। তাহলে আমরা প্রথমেই জানলাম যে সেবা কি জিনিস। সেবা হচ্ছে যে অভাব বা প্রয়োজন মেটাতে পারে এমন যে কোনো কাজকেই কি বলা হয়? তোমার হচ্ছে সেবা বলা হয়। সাধারণত সেবা হস্তান্তর বা দেওয়ার মাধ্যমে সেবাগত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ সেবা একজন আরেকজনকে সেবা দেওয়ার মাধ্যমে বা হস্তান্তরের মাধ্যমে সেবাগত উপযোগ সৃষ্টি হয়। কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সেবা দিয়ে প্রয়োজন মেটানোর মাধ্যমে সন্তুষ্ট করলে তাকে সেবাগত উপযোগ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, সেবাগত উপযোগের কয়েকটি উদাহরণ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন দেখো, ডাক্তার, হিসাব রক্ষক, শিক্ষক, ইঞ্জিনিয়ার প্রত্যেকে তাদের পেশাগত কাজের মাধ্যমে মানুষকে সেবা দিয়ে থাকে, যা সেবাগত উপযোগ সৃষ্টি করে। কোনো প্রতিষ্ঠান সচল রাখার জন্য এরূপ উপযোগ তৈরি করার প্রয়োজন আছে। যেমন ধরো, তোমরা এখানে কতগুলো পিকচার দেখতে পাচ্ছ সেবাগত উপযোগের। ডাক্তার রোগীকে সেবা দিচ্ছে, শিক্ষক স্টুডেন্টকে পড়াচ্ছে, তারপরে হচ্ছে হোটেলের যে বয় আছে সে সার্ভ করতেছে, হোটেলের যে বয় সে সার্ভ করতেছে, উকিল সে তার পেশায় আছে, এবং বিভিন্ন পরিবহনের মাধ্যমে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। এই হচ্ছে তোমার সেবাগত। এবং ইঞ্জিনিয়ার, লাস্টে হচ্ছে ইঞ্জিনিয়ার, সে কি করতেছে? সে তার পেশাগত কাজ করতেছে। তাহলে এই ধরনের কাজগুলোকে বলা হয় সেবামূলক কাজ। আর এই ধরনের কাজের মাধ্যমেই সেবাগত উপযোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচার এই পর্যন্তই। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। এই লেকচার আজকে যতটুকু তোমাদেরকে পড়ালাম এটা তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, এবং পরবর্তী লেকচারে যে 2 নম্বর লেকচার, অর্থাৎ এই অধ্যায়ের প্রথম পত্রের 1 নম্বর অধ্যায় যে উৎপাদন, এর যে 2 নম্বর লেকচার, সেই 2 নম্বর লেকচারে যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা তোমাদেরকে আজকেই জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে উৎপাদনের গুরুত্ব এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎপাদনের ভূমিকা কী, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। আশা করি তোমরা ততদিন আমাদের সাথে থাকবে, এবং আজকে যে লেকচারটা আমরা দিলাম সেটা তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।